চলো তাহলে প্রথম কোশ্চেনটা। শুরুতে একটা কবিতা দেওয়া আছে, তাই তো? কবিতাটা কবি মধুসূদন দত্তের লেখা ছিল। কবিতাতে বলেছে যে, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবতামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচারি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। অনিদ্রায় নিরাহারে শপিকায় মন মজিনু বিফল তপে অবরেণ্য বরি, কেলুনু শৈবালে ভুলি কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দোষা তবে কেন তো রাজি, যা ফিরি তুই যা ফিরি অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণমণি জালে। কবিতাটা তো সহজেই মনে হচ্ছে, আমাদের প্রায় পরিচিত একটা কবিতা। তো এখানে কবিতা থেকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটাই হচ্ছে শৈবাল শব্দের অর্থ। বলো, শৈবাল শব্দের অর্থ তোমরা কি করেছো, কি দিয়েছো? শ্যাওলা, বেশ। দেখো তাহলে আমাদের লাইনটা আমরা এখানে পাচ্ছি, কেলিনু শৈবালে ভুলি কমল কানন। কেলিনু শৈবালে, আসলে মধুসূদন তো গেছেন তিনি বিদেশে, বিদেশে গিয়ে তিনি তার নিজের ভাষা ছেড়ে বিদেশি ভাষাকে চর্চা করছিলেন, চর্চা করে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পেলেন না, না পেয়ে ব্যর্থ হয়ে গেলেন। তখন তিনি সেই বিদেশি ভাষা সাহিত্যকে তিনি আসলে শৈবালের সঙ্গে তুলনা করেছেন। এখানে আসলে সরাসরি হুম শ্যাওলা হবে না, শ্যাওলা বা কুচুরিপানা হবে না, এখানে বিদেশি ভাষা হবে। আর নিজের ভাষা যদি হতো তাহলে এটা হবে কমল কানন, অর্থাৎ নিজের ভাষা সংস্কৃতিকে তিনি কমল কাননের সঙ্গে তুলনা করেছে। যে বিদেশি ভাষা দিয়েছ সেটা রাইট হয়েছে। ওকে, বেশ। চলো পরের প্রশ্ন, স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, কুললক্ষ্মী কে? উত্তর করো। বংশের দেবী, প্রেরণাদাত্রী। বেশ, ঠিক একইভাবে আসলে স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে, বংশের দেবী এবং প্রেরণাদাত্রী আক্ষরিক অর্থে আসলে বংশের দেবীই হবে, কিন্তু তিনি তো সেভাবে এখানে গুরুত্বই দেননি যে বংশের দেবী তাকে, তিনি তো প্রায় ত্যায্য পুত্র হয়ে গিয়েছিলেন, বংশের দেবী যে তাকে একেবারে বংশে টেনে নিয়ে আসবে এটা আমরা সরাসরি বলতে পারি না। কিন্তু বাংলা বা বঙ্গভাষা, এটা মাতৃভাষা বা বঙ্গভাষা এরকম কবিতাটির নাম আছে। প্রথমে পত্রিকায় যখন প্রকাশিত হয় তখন তার নাম থাকে তোমার মাতৃভাষা, পরবর্তীকালে তার নামকরণ করা হয় বঙ্গভাষা হিসেবে। তো সেখানে সেখানে যে বংশের দেবী গিয়ে তাকে খুব আরাধনা করে মোটিভেট করে নিয়ে আসবে, সেটা সরাসরি আমরা বলতে পারি না। এখানে আসলে স্বপ্নে তাকে প্রেরণা দিয়েছিলেন একজন, যাকে তিনি কুললক্ষ্মী হিসেবে তুলনা করেছেন। এখানে উত্তর সঠিক প্রেরণাদাত্রী হবে। কবি অবহেলা করেন, কবি কি অবহেলা করেছেন? পরধন, ভিক্ষাবৃত্তি, ঠিক একদম। বিবিধ রতনকে এসে অবহেলা করেছে। কি বলেছে? হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। অর্থাৎ এই বিবিধ রতনকে সে অবহেলা করে পরধন লোভে মত্ত হয়ে পরদেশেই ভ্রমণ করেছে। বেশ, উত্তর তাহলে বিবিধ রতন হবে। কবিকে কোথায় ফিরে যেতে বলেছেন?
অর্থাৎ যে ফিরে যেতে বলেছিল সে নিজ নিজ দেশে, বেশ পরদেশে তো সে ভ্রমণই করেছে, বাড়িতে তো সে বলেনি, এখানে নিজ দেশের কথা অর্থাৎ বঙ্গভূমির কথা বলেছে। বলো। কেলিনু মানে সাঁতার কাটা, আক্ষরিক অর্থে সাঁতার কাটা, কিন্তু এখানে সাহিত্য চর্চা কথা বলা হচ্ছে। ওকে। কেলিনু শৈবালে বলতে এখানে ওই যে শৈবাল আবর্জনাপূর্ণ না বোঝা যে সাহিত্য সংস্কৃতি, সেখানে সে গিয়ে সাহিত্য চর্চা করেছে। কেলিনু বলতে ওই যে কেলিয়ে দেওয়া নয় কিন্তু। আচ্ছা। মজিনু বিফল তপে অবরেণ্য বরি, কবি বিফল হয়েছেন অবরেণ্যকে বরণ করতে, আচ্ছা, বিদেশি ভাষাকে আত্মস্থ করতে না মাতৃভাষাকে বুঝতে, সবকটি। অনেকে খ বলেছো, আর কেউ? প্রত্যেকেই খ দিয়েছো, তাই তো? দেখো, মজিনু বিফল তপে অবরেণ্য বরি, অবরেণ্য বরি এবং বিদেশি ভাষাকে আত্মস্থ করা, মাতৃভাষাকে বুঝতে। এইখানে একটু দেখো যে অবরেণ্যকে যিনি বরণ করতে চেয়েছিল সেটাও হলো বিদেশি ভাষা, সেই বিদেশি ভাষাকে সে বরণ করতে গিয়েছে, ব্যর্থ হয়েছে। সে বিদেশে বা পরদেশে গিয়ে বিদেশি ভাষায় আত্মস্থ করে নিজে প্রতিষ্ঠা পেতে চেয়েছিল, সেটাও সে বিফল হয়েছে। আবার মাতৃভাষার যখন নিজের দেশে ছিল তখন সে মাতৃভাষাকে বুঝতে ব্যর্থ হয়েছে, তাই তো সে পরদেশে ভ্রমণ করেছে। শেষে প্রেরণাদাত্রীর প্রেরণা পেয়ে যখন আদেশ করেছিল তখন মাতৃভাষাকে বুঝতে পেরেছিল, তার আগে বুঝতে পারেনি। অতএব মাতৃভাষাকে বুঝতেও সে বিফল হয়েছে। তো সব কটি উত্তর হবে। যখন পর্যন্ত কবিতাটি লিখেছে তখন পর্যন্ত তিনি তার মাতৃভাষাকে বুঝতেও ব্যর্থ হয়েছিল। সেদিক থেকে উত্তর হচ্ছে সব কটি হবে। ওকে। পরের প্রশ্ন, এটা প্রায় ব্যাকরণগত দিক থেকে শুরু হয়েছে। রতন, রতন একটি শব্দ বা ধ্বনি রয়েছে, এই ধ্বনিটি স্বরভক্তি কি করে হলো? অন্য কেউ কিছু করেছ? বেশ, এটা আসলে প্রকৃত শব্দ। হ্যাঁ, বিফল। অবরেণ্য বরি বলেছে, মানে যাকে বরণ করতে পারা যায় না তাকে সে বরণ করতে চেয়েছিল। তাহলে এখানে সরাসরি একটা অপশন দেওয়াই আছে, অবরণ্যকে বরণ করতে। সে অবরণ্যকে বরণ করতে গিয়ে কাকে বরণ করতে চেয়েছিল? বিদেশি ভাষাকে। সেটা শেষ পর্যন্ত আত্মস্থ করতে পারে নাই। কিন্তু কবিতাটা যখন লিখছে, সেই ভাষাই নগরীতে বসে তার প্রেরণাদাত্রীর কথা বা নিজের অনুভূতিটাকে প্রকাশ করছে, তার আগে পর্যন্ত তিনি তার মাতৃভাষাকে বুঝতে পারে নাই, অর্থাৎ মাতৃভাষাকে বুঝতেও সে বিফল হয়েছে। অতএব ঘুরিয়ে ফিরিয়ে তিনটাই উত্তর হচ্ছে, অতএব ঘটা হবে তার উত্তর। ওকে। যখন প্রেরণা পেল, তারপরে বঙ্গে ফিরে আসলো, চর্চা শুরু করলো, তারপরে সে প্রকৃত রূপে বুঝতে পারলো যে মাতৃভাষাতেও অনেক ধরনের রতন রয়েছে। রতন ধ্বনিটি আসলে স্বরভক্তি, আসলে স্বরভক্তি বা মধ্যস্বরাগম হয়েছে, কারণ তয় নটা ভেঙ্গে মাঝখানে একটা স্বরের আগমন ঘটেছে। বেশ, সেটা হয়েছে। যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে, গদ্যরূপ হলো। এই যে গদ্যরূপ বা চলিত রূপটা প্রকাশ করতে লিখতে বলেছে এখানে। তোমরা কোনটা উত্তর করেছো? আচ্ছা, অনেকে খ করেছো। আর
কি বললে? আচ্ছা, বেশ। আমি শেষের দিক থেকে বলছি, দেখো, যারে ফিরি ঘরে অজ্ঞান তুই, এটা তো বাক্যই হয় নাই। গদ্যরূপ হতে গেলে তার চলিত রূপটাকে রাখতে লাগে। চলিত রূপটাকে রাখতে গেলে আমরা পড়েছি, জানি যে কর্তা, কর্ম, ক্রিয়া, যে বাক্যের বিন্যাস, সেই বিন্যাসটাকে ধরে রাখতে হবে। এখানে সেই বিন্যাসটা সেভাবে নাই। যে অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, যখনই এখানে কোমা চিহ্ন দিয়েছে তখনই আমরা বুঝে গেছি যে এখানে আসলে মানে দুইটা বাক্যের কথা বলে দিয়েছে। তো অজ্ঞান তুই যারে ফিরি ঘরে, তো এই কোমাটার কারণে এখানে দুই ধরনের বাক্যের কথা বলার চেষ্টা করেছে। তুই অজ্ঞান যা ঘরে ফিরে যা, এটাও সেভাবে প্রকৃত অর্থটা প্রকাশ করতে পারে নাই, কিছুটা হলেও ভাবগত দিক থেকে অর্থের অসঙ্গতি দেখা গিয়েছে, এটা হলো না। অজ্ঞান তুই ঘরে ফিরে যা, অজ্ঞান তুই ঘরে ফিরে যা, এই দুইটা বাক্যের মধ্যেই সম্ভাবনাটা রয়েছে। কিন্তু এখানে এই কোমাটার কারণে এই বাক্যটি সম্পূর্ণ হয়নি, কিন্তু কটা তার সম্পূর্ণ ভাব প্রকাশ করতে সমর্থ হয়েছে। অর্থাৎ অজ্ঞান তুই ঘরে ফিরে যা, এইটা কটা হলো উত্তর। এখানে যেমন তোমার বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, ঠিক একইভাবে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে এবং অর্থটা একই ধরনের অর্থ প্রকাশ পেয়েছে। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে কঙ্কন, কাকন, লণ্ঠন, লুণ্ঠন কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? বলো, কোনটি সঠিক নয়? ঘটা করেছে, আচ্ছা। আর অনেকে? আচ্ছা, দেখো, কঙ্কন তৎসম শব্দ হিসেবে নত্যবিধি অনুসরণ করেছে, পাশাপাশি কঙ্কন কাকন হয়ে গেছে, যে অর্ধ তৎসমে এটা অনুনাসিকতা এসেছে, এটাও রাইট হয়েছে। হ্যাঁ, দেখো, লণ্ঠন, লণ্ঠন ল্যান্টার্ন ইংরেজি শব্দ, সেই ইংরেজি শব্দে সাধারণত রূপটাতে ঠয়ের ল্যান্টার্ন থেকে লণ্ঠন হয়েছে। এইখানে যেমন লুণ্ঠন, এই শব্দটা আসলে সঠিক রয়েছে, মূর্ধন্যয় ঠ এখানে অনুসরণ করেছে, কিন্তু এখানে দন্তন্বয় ঠ হয়ে গিয়েছে। এখানে দন্তন্বয় ঠ, দেখো এখানে দেওয়া আছে মাত্রা, মাত্রা থাকলে দন্তন্য থেকে যাবে, আর মাত্রা ছাড়া হলে মধ্যাহ্ন হবে। সচেতনভাবে দেখার চেষ্টা করো, মাত্রাটা পুরোপুরি লেগে আছে, এই পুরাপুরি মাত্রা লেগে থাকলে দন্তন্য থাকে, আর অর্ধেকটা লয়ের পরে দেখো এখানে, এখানে সেভাবে মাত্রাটা দেওয়া নেই, নটার চিহ্নটা লেগে আছে মাত্রার সঙ্গে। এখানে উত্তর হবে গ। আচ্ছা, চলো, খুবই সহজ একটা প্রশ্ন দেওয়া আছে, চেষ্টা করে ঘর তুলল, চেষ্টা সন্ধি বিচ্ছেদ করো, কোনটা হবে? তা, গুড, এটাই উত্তর হবে। আসলে চেষ্টা সরাসরি টা, এই তটা এখানে টায়ে পরিণত হয়েছে, বাকিগুলো সবগুলোই ভুল রয়েছে। বেশ সহজ ঠিক আছে। এটা স্তম্ভের সঙ্গে এই স্তম্ভের মিল করতে হবে। ক্রিয়া থেকে এসেছে প্রশ্নটা। ক্রিয়াতে দেখো, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়াকে বলছে যে নিজে না করে অন্য করে দেবে। ক, আচ্ছা, তাহলে আমরা দেখি। একের সবাই তাকে নাচায়, সবাই তাকে নাচায়, অর্থাৎ তাকে কেউ না কেউ নাচাচ্ছে, অর্থাৎ প্রযোজক করে দিচ্ছে, তাকে ডাইরেকশন দিচ্ছে, মানে ডাইরেক্টরি কাজ করিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এক নম্বরটা এ হবে। অকর্মক্রিয়া, অকর্মক্রিয়া মানে যা কর্ম উল্লেখ থাকে না, যে বাক্যে কর্ম উল্লেখ থাকে না, তাহলে আমরা পাচ্ছি সে পড়ে, এখানে কর্ম উল্লেখ নেই। বেশ, দুইয়ের বি।
এবং পরে হচ্ছে যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া বলতে বোঝাচ্ছে দুইটা ক্রিয়া একসঙ্গে যুক্ত হয়ে, মানে এক কথায় সাধিত ক্রিয়া। দুইটা ক্রিয়া একসঙ্গে যুক্ত হয়ে একটা সম্পূর্ণ ক্রিয়ার ভাব প্রকাশ করে যৌগিক ক্রিয়া। তাহলে আমরা দেখছি হেসেও হাসা উঠলো, হ্যাঁ ঠিকই আছে। যৌগিক ক্রিয়া হলো তোমার সি, রিয়া হেসে উঠলো, হাসাও একটা ক্রিয়া, উঠাও একটা ক্রিয়া। দ্বিকর্মক্রিয়া, দ্বিকর্মক্রিয়া বলতে বোঝানো হচ্ছে একই বাক্যে দুইটা কর্ম থাকবে। বাবা ছেলেকে চিঠি লিখেছেন, বাবা ছেলেকে, বাবা কর্তা কাকে, চিঠি ছেলেকে কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম একটা পাওয়া গেল, চিঠি, কি লিখলো, চিঠি। তাহলে ঠিকই আছে যে এখানে দুইটা কর্ম, একটা মুখ্য কর্ম একটা গৌণ কর্ম। অপ্রাণীবাচককে মুখ্য কর্ম, প্রাণীবাচককে গৌণ কর্ম বলা হয়। বেশ, তাহলে এটা আমরা পেলাম ডি। হ্যাঁ 4-এর ডি, 2 বি, 3 সি। হ্যাঁ ঠিক আছে, তাহলে কটা উত্তর হবে? গুড, এই তো সুন্দর রাইট করতে পেরেছো। পেডাগজিক্যাল প্রশ্ন আছে এখানে। বিতর্ক হওয়া উচিত। বিতর্ক বলতে বোঝাচ্ছে ওই যে কোনো একটা বিষয় থাকলো, যে বিষয়ের উপর যৌক্তিক কিছু আলোচনা সমালোচনা থাকবে, সেখানে সিদ্ধান্ত গৃহীত হবে। তাহলে বিতর্ক হওয়া উচিত। বাচন ভঙ্গি, হ্যাঁ বেশ, বাচন ভঙ্গি আমরা উক্তি পড়তে মানে উক্তি পড়তে গিয়ে হয়তো একটু জেনেছি যে বাচন ভঙ্গি যুক্তিপূর্ণ করতে, নিজের যারা বিষয় সম্পর্কে যৌক্তিক বিতর্ক করতে আসে তখন তারা যুক্তিপূর্ণ উদাহরণ বা যুক্তিপূর্ণ সিদ্ধান্ত, কারণ এই সব কিছু দেখিয়ে নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে চায়। বেশ, তাহলে বাচন ভঙ্গি যুক্তিপূর্ণ করতে, গটা উত্তর হবে। বাংলা ভাষায় শিক্ষাদানের মূল নীতিটি হলো, বাংলা ভাষায় শিক্ষাদানের মূল নীতি কি হবে? এখানে ব হবে একটা, গৌর গ হবে। আচ্ছা, বাঙালিকে মাতৃভাষার ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে হবে। হ্যাঁ অবশ্যই, কারণ বাংলা ভাষা যেহেতু। বাংলা ভাষার গৌরব বৃদ্ধি করা, হ্যাঁ এটাও ঠিক। পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা, যেহেতু ভাষা এটা, পারস্পরিক যোগাযোগ নিবিড় করে তোলা। তাহলে উত্তর হবে সবগুলি। বাহ, পেডাগোগি তো খুব ইজি তোমাদের মনে হচ্ছে। একজন শিক্ষক কিভাবে তার উত্থাপিত বিষয়ে গুরুত্ব উপলব্ধি করবেন? একটা বিষয় আছে, আচ্ছা দেখি, একজন শিক্ষক কিভাবে তার উত্থাপিত বিষয় গুরুত্ব উপলব্ধি করবেন। উত্থাপিত বিষয়, সাপোজ একটা বিষয়, আমরা এখন বিষয় উত্থাপিত করেছি পেডাগোগি, এই পেডাগোগি বিষয়টার গুরুত্ব উপলব্ধি কিভাবে করবে? পুনঃপ্রযুক্তির সাহায্যে। পুনঃপ্রযুক্তি, কোনো ধরো যে প্রযুক্তি ব্যবহার করছি সেই প্রযুক্তিটা পুনরায় ব্যবহার করে, সেভাবে তো গুরুত্ব উপলব্ধি করা সম্ভব নয়। স্বীকৃতি দানের মাধ্যমে, এই পেডাগোগি তো অলরেডি স্বীকৃতি হয়েই আছে বলেই আমরা পড়ছি বা আমরা বিষয়টাকে উপস্থাপন করেছি। তো স্বীকৃতি দান করেও তো সেটার গুরুত্ব উপলব্ধি করা সম্ভব নয়। পূর্ব পাঠের অনুশীলনের সাহায্যে, পূর্ব পাঠের অনুশীলনের সাহায্যে, পূর্বে আমরা সাপোজ একটা পেডাগোগির ক্লাস নিয়েছি, সেই পাঠের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই বিষয়টার আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু গুরুত্ব বা প্রয়োজনীয়তা সেভাবে উপলব্ধি করতে পারি না। অতএব এটাও হবে না। উত্তর হবে আসলে উদ্দীপক এবং তার সম্ভাব্য পরিণতির সাহায্যে। অর্থাৎ উদ্দীপক বলতে বোঝানো হচ্ছে আমি সাপোজ তোমাদের যে বিষয়টা পড়াচ্ছি এই বিষয়টাতে কতটা স্টিমুলি দিতে পেরেছি, কতটা মানে উৎসাহ দিতে পেরেছি, প্রেরণা তৈরি করতে পেরেছি, সেটার উপর নির্ভর করে তার যে একটা সম্ভাব্য পরিণতি তৈরি হবে, সেই সম্ভাব্য পরিণতিটাকে আমরা বলছি, পরিণতিটার উপর নির্ভর করেই আমরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তো অতএব আমাদের এই বিষয়টার প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারবো উদ্দীপক বা প্রেরণার মধ্য দিয়ে তার সম্ভাব্য পরিণতি। উত্তর হবে ঘটা। অর্থাৎ উদ্দীপক বলতে বলা হচ্ছে স্টিমুলি দেওয়া, মানে প্রেরণা দিয়ে দেওয়া। ওকে,
যে এই যে বিষয়টা আছে এইটার গুরুত্ব মানেই হচ্ছে প্রয়োজনীয়তা, কতটা প্রয়োজন। এই প্রয়োজনটা আমরা বুঝতে পারবো কখন, একজন শিক্ষক হিসেবে কখন বুঝতে পারবে, যখন তোমাদের প্রয়োজন আছে বলে আমরা প্রেরণা দেব, উদ্দীপনা দেব যে হ্যাঁ পড়ো পড়ো, এটা পড়লে কি হবে, পরিণতি আসবে। কি পরিণতি? যে টেটে আসবে, সেই টেটে প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। এই যে প্রয়োজনটা আমাদের তৈরি হয়ে গেল তোমাদের প্রেরণা দিয়ে, তার সম্ভাব্য পরিণতিতে তোমাদের ভালো সফলতা অর্জন করানো। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? গুরুত্ব মানে হচ্ছে প্রয়োজনীয়তা। 14 নম্বরে আছে শিখুন কথা বলা, মানে শেখা আর কি। শিখুন বলতে শিখুন কথা বলা, পড়া, লেখা হলো তথ্য উদ্দীপনা, ভাষাগত উদ্দীপনা, মোটর মানে মোটর সঞ্চালন, এই যে সাইকো মোটো একটা ইয়ে রয়েছে, যে ভাবগত উদ্দীপনা। কোনটা হতে পারে এটা? মানে শেখা, শিখুন বলতে শেখা বলা হচ্ছে, এটা শেখা, কথা বলা, পড়া, লেখা, এগুলো কি কাজে লাগে, এগুলো কিভাবে কাজে লাগাই আমরা একজন শিশুকে, যদি বিস্তারিতভাবে বলা হয় একজন শিশুর ক্ষেত্রে। হুম, হ্যাঁ, এগুলো ভাষার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। কথ্য বলতে কথোপকথনের মাধ্যমে সেটা ততটা দেওয়া সম্ভব নয়। ভাষাগত কতগুলো পদ্ধতি বা কৌশল অবলম্বন করে তাদেরকে দেওয়া হয়ে থাকে, উদ্দীপনাগুলো দিয়ে দেওয়া হয় যাতে তারা ভালোভাবে শিখে। বেশ, এটা হবে খ উত্তর। আর মোটর বলতে সাধারণত এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ক্ষেত্রে যেগুলো উদ্দীপনা দেওয়া হয়ে থাকে, যেমন আমরা কিডসদের জন্য তৈরি করেছি প্লে স্কুল বর্তমানে, সেই সব প্লে স্কুলগুলোতে মোটর উদ্দীপনা দেওয়া হয়ে থাকে। বেশ, চলো 15 নম্বরে ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন, ভাষা অর্জনের বুদ্ধি, না শিক্ষার পরিণত বুদ্ধি, না সামগ্রিক বুদ্ধি, কোনটা হবে? একজন বললে ডিটা, আর আরেকজন কি বললে? গ। হুম, ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন, সত্যি একটা আগে ভাষা আসে, তারপরে ব্যাকরণ তৈরি হয়, আগে ব্যাকরণ নয়। তাহলে ভাষাটা তো শিখে যাই কোনো না কোনোভাবে, এই ভাষাটাকে আরো বেশি শুদ্ধ এবং অর্থপূর্ণ করে তোলার জন্য আমরা ব্যাকরণ পড়ি, নচেৎ ব্যাকরণের তেমন কোনো প্রয়োজন নেই। তাহলে ভাষা শিখতে তেমন বুদ্ধির প্রয়োজন নেই, কিন্তু ব্যাকরণ শিক্ষার জন্য এই ভাষা সম্পর্কে একটু পরিণত বুদ্ধির প্রয়োজন আছে। তবেই এই ভাষা ব্যাকরণ শিক্ষায় একটু পরিপূর্ণতা অর্জন করা সম্ভব হবে। অতএব উত্তর হবে ভাষা শিক্ষার পরিণত বুদ্ধি। আচ্ছা, এটা গল্পটা তো হয়তো পড়েছো, এটা একটা অযান্ত্রিক গল্প থেকে নেওয়া অংশ। চলো, এইখানে প্রশ্ন রয়েছে, আমি ডিরেক্ট প্রশ্নতে আলোচনা করছি, গল্পটা সেভাবে পড়ছি না। আশা করি তোমরা গল্পটা পড়ে নিয়েছো। গল্পের সারাংশ হিসেবে রয়েছে। বেশ, তাহলে মোটামুটি বুঝতে পারবে। প্রথম প্রশ্নটা রয়েছে তোমার, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি নির্দেশিত বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করো। জটিল বাক্যে পরিণত করতে বলেছে। প্রত্যহ দুঃস্বপ্ন দেখি, এইটুকু একটা বাক্য, এই বাক্যটা সরল বাক্যে রয়েছে, এই সরল বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করতে হবে। আমরা জানি জটিল বাক্য মানে হচ্ছে তোমার দুইটা খণ্ড বাক্য থাকবে, সেই খণ্ড বাক্যের মধ্যে দিয়ে নিজেদের ভাব, যে বাক্যের ভাবটা রয়েছে সেটা একইভাবে প্রকাশ করবে। কোনটা উত্তর দিয়েছ? আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা দেখি প্রতিদিন যাই দেখি তাই দুঃস্বপ্ন, যাই দেখি তাই দুঃস্বপ্ন। আচ্ছা, এখানে প্রত্যহ রয়েছে, এখানে প্রতিদিন আছে, মোটামুটি এটা হয়েছে। যখনই স্বপ্ন দেখি তখনই সেটা দুঃস্বপ্ন হয়। বেশ, এটাও লাগতেছে যে ঠিকই আছে। প্রত্যহ যাই স্বপ্ন দেখি তাই দুঃস্বপ্ন, এটাও সঠিক লাগতেছে। প্রত্যহ স্বপ্ন দেখি দুঃস্বপ্ন, এটা হচ্ছে না। তো সাপেক্ষ, হুম, আচ্ছা, বিশেষ করে সাপেক্ষ অব্যয়ের মাধ্যমে যুক্ত করে খণ্ডবাক্যগুলোর মাধ্যমে জটিল বাক্য তৈরি করতে হয়। তো এখানে আমরা দেখছি যাই আর তাই লাগিয়ে দিয়েছে, নিশ্চয়ই তাহলে ঠিকই আছে। এখানেও ঠিক যখনই তখনই, হ্যাঁ, যখনই স্বপ্ন দেখি তখনই সেটা দুঃস্বপ্ন হয়। তারপর এখানেও যাই তাই লাগিয়ে দিয়ে সে করেছে। তিনটা বাক্যই সঠিক মনে হচ্ছে, কিন্তু একটু হলেও পার্থক্য রয়েছে। এখানে প্রত্যহ দেওয়া রয়েছে, এখানে প্রতিদিন দেওয়া রয়েছে, এখানে সেভাবে উল্লেখ নেই, এখানে প্রত্যহ শব্দটি উল্লেখ রয়েছে। এই দুইটাই সাধারণত সঠিক, কিন্তু তার মধ্যে গটাই পরিপূর্ণভাবে সঠিক। প্রত্যহ যাই স্বপ্ন দেখি তাই দুঃস্বপ্ন। উত্তর সঠিক হবে গটা। গটা না থাকলে কিন্তু কটাও হয়ে যেত, প্রতিদিন যাই দেখি তাই দুঃস্বপ্ন। ওকে, চলো, এটা তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই। বলো তো সঠিক উত্তর কোনটা হবে? একদম জানা বিষয়ের মধ্যে থেকে এসেছে। প্রবেশ নিষিদ্ধ। ও, 4 নাম্বারটা এখানে দেওয়া হয়নি। আচ্ছা, প্রবেশ নিষিদ্ধ কি করে হলো এটা? এটা প্রশ্নটা কি করেছিল? আচ্ছা, প্রশ্নটাই তো সঠিকভাবে হয়নি। সঠিক উত্তরটি, ও, সঠিক উত্তরটি লেখো। এখানে উত্তরটা হয়তো কোনটি সঠিক নয় হতো। আচ্ছা, এক একটা কি হিসাবে উত্তরটা করেছে বলো তো? সঠিক উত্তরটি লেখো হিসাবে। দেখো, আমি করে দিচ্ছি এটা। সঠিক উত্তর এটা করেছে, তাই তো? আর নয় হলে? আচ্ছা, চলো আমি একটু ইয়ে করে দিই, বিস্তারিত বিশ্লেষণ করে দিই। দেখো, আকণ্ঠ শব্দের অর্থ হলো একদম কণ্ঠ পর্যন্ত, তাই না? আকণ্ঠ মানেই হলো কণ্ঠ পর্যন্ত। কণ্ঠ পর্যন্ত, আবার একটা পর্যন্ত দিয়ে দিয়েছে এখানে, খেয়েছি। তাহলে কি বাক্যটা ঠিক আছে এটা? কণ্ঠ পর্যন্ত খেয়েছি, কণ্ঠ পর্যন্ত পর্যন্ত খেয়েছি, এভাবে বলতে পারবো? নিশ্চয়ই পারবো না। এই বাক্যটাও ভুল আছে। মামলায় সাক্ষী দেওয়া, আসলে মামলায় সাক্ষী দেওয়া নয়, সাক্ষ্য দেওয়া হয়। ওকে, মামলায় সাক্ষ্য দেওয়া হয়, অতএব এটাও ভুল রয়েছে। প্রবেশ নিষিদ্ধ, প্রবেশ নিষিদ্ধ, আসলে প্রবেশ যদি নিষিদ্ধ না দিয়ে অনেক জায়গায় নিষেধ ব্যবহার করা হয়। নিষেধ, প্রবেশ নিষেধ, এই নিষেধ শব্দটা আসলে ভুল, প্রবেশ নিষিদ্ধ এটা সঠিক। অতএব তোমার 3 নাম্বারটা সঠিক হবে, উত্তরে আমার নাই। আসলে প্রশ্নটা আরেকটা ছিল, এখানে 4 নম্বর একটা ছিল, 4 নম্বরের পাশাপাশি কোনটি সঠিক, এইভাবে উত্তরটা ছিল, অপশনটা সাজানো হয়নি। একটু লাইনটা বুঝতে পেরেছো? যে আকণ্ঠ পর্যন্ত খেয়েছি, এই বাক্যটাও ভুল ছিল। ওকে, যদিও এটা ভুল সাজানো হয়েছে। আকণ্ঠ পর্যন্ত খেয়েছি, এটা ভুল বাক্য ছিল। মামলায় সাক্ষী দেওয়া হয়, সাক্ষী নয় সাক্ষ্য দেওয়া হয়, এইটা বাক্য ভুল হয়েছে। আরেকটা বাক্য ছিল, সেটা লিখেই দিই যেহেতু লিখিনি এখানে। নাটক, কি লিখেছিলাম, অভিনয়, হ্যাঁ, অভিনয় হবে, এই যে বাক্যটা ছিল, এই বাক্যটা সঠিক না ভুল বলো তো? বেশ, ঠিক, অভিনীত হবে, তাহলে এটাও ছিল
ভুল। অতএব সঠিক শুধু ছিল প্রবেশ নিষিদ্ধ এটা। তো সঠিক উত্তরটা হবে এটা, কিন্তু অপশনে সেভাবে দেওয়া নেই। ওকে, এটা একটু অপশনে সাজানো ভুল হয়ে গেছে। আচ্ছা, বাক্যগুলো মোটামুটি বুঝেছো। এভাবে বাক্য তুলে দিয়ে প্রশ্ন সাজিয়ে আসতে পারে। অল্প বাক্যটা পড়ে পড়ে বোঝার চেষ্টা করবে। বেশ, বিস্ময়ে বলে উঠল আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি সমাস নির্ণয় করো। কি হবে? বলো। দেখা যাচ্ছে না। সাধারণ কর্মধারয় বলেছে একজন। আর বোঝাই যাচ্ছে যে এই দুইটা সমাসের মধ্যেই হবে, এটা কর্মধারয় সমাসের মধ্যেই আছে। কিন্তু এটার প্রথমে ব্যাস বাক্য তৈরি করতে হবে। আমরা যদি ব্যাস বাক্য তৈরি করি এরকম, অগ্নি উদগীরণ উদগীরণকারী গিরি, অগ্নি উদগীরণকারী গিরি। বুঝতে পেরেছি এটা কর্মধারয় সমাসে, কিন্তু সাধারণ কর্মধারয় না মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দেখো মাঝখানে এত বড় একটা পদ হারিয়ে গিয়েছে, তাহলে মধ্যপদলোপী হলো। গুড, মধ্যপদলোপী করেছো। কিন্তু ব্যাস বাক্যটা যদি আমি এরকম করি, আগ্নেয় যে গিরি, আগ্নেয় যে গিরি মানে যার ভিতরে অগ্নি থাকে, যে তোমার পর্বত গিরিটা, তাহলে এই ব্যাস বাক্যে আমরা একেবারেই সাধারণ কর্মধারয় সমাস বলতে পারি না। এই ব্যাস বাক্যে আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলতে পারি। তাহলে উত্তর হবে উভয়ই। হয়েছে উত্তর এবার? চলো পরেরটা। হ্যাঁ, চলো 19 নাম্বার। হে অতীত কোথা কও। হে, হে শব্দটি সম্বোধন পদ, সম্বন্ধ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, কোনটা উত্তর হয়েছে? বলো কেউ একজন। আচ্ছা, কেউ অব্যয় করেছে। দেখো আমি বিশ্লেষণ করে দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে কি হতে পারে। সম্বোধন পদ বলতে বোঝানো হচ্ছে কাউকে সৌজন্যমূলক ভাবে ডেকে আনা, তোমার সৌজন্য বা সম্মানপূর্বক হিসাবে একটা সম্বোধন করা, ডেকে নেওয়া এক কথায়। সম্বন্ধ বলতে এখানে র এর মাধ্যমে বিভক্তির মাধ্যমে যুক্ত হয়ে যে সম্বোধন করা, সম্বন্ধ যুক্ত করে দেওয়া হয়, সম্পর্ক করিয়ে দেওয়া হয়। সর্বনাম বলতে বোঝানো হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে যে পদগুলো। অব্যয় বলতে বলা হচ্ছে যে পদগুলোর কোনো পরিবর্তন নেই। তো এইখানে কি হয়েছে বাক্যটির, হে অতীত, হে অতীত, এই যে অতীত আছে, এই অতীতকে ডাক দিয়ে দিল, প্রায় সম্বোধন করে ফেললো ওকে। তো প্রশ্নটার উত্তর সম্বোধন পদই হবে। ওকে, হে অতীত, হে শব্দটি এখানে অব্যয় হিসেবে ব্যবহার হয়নি, কোনো বিশেষ্য পদেরও পরিবর্তে ব্যবহার হয়নি, কিংবা কোনো শব্দের সঙ্গে যুক্ত করার জন্য রয়ের বিভক্তি যুক্ত করে তৈরি হয়নি। অতএব এটা উত্তর হবে সম্বোধন পদ। সম্বোধন পদ। 20 নাম্বারে ডিরেক্ট উত্তর করে দিচ্ছি। প্রতি পূর্বক ই ধাতু যোগ অ হবে প্রত্যয় শব্দের ব্যুৎপত্তি। গল্পটা থেকে, তোমার সেই কম্প্রিহেনশনটা থেকে প্রশ্ন তৈরি হয়েছে। একজন অযান্ত্রিক মানুষ হয়ে উঠেছে, একজন অযান্ত্রিক মানুষ হয়ে উঠেছে কারণ, কি উত্তর দিয়েছো বলো? আচ্ছা, উত্তর তোমরা বলছো মায়ায় মমতায় জীবনের সঙ্গে একাত্ম করে ফেলেছে। দেখো আমরা যদি এই তোমার কম্প্রিহেনশনটাতে দেখি, তাহলে দেখবো লাইনটা হয়তো পাবো এখানে। লাইনটা জগদ্দলকে, পরেরটা
আচ্ছা, এখানে শেষের দিকে দেখো দেওয়া আছে যে মানুষের চিন্তায়, ভাবনায়, মায়ায়, মমতায়, ভালোবাসায় ও ভালো লাগা একটি যন্ত্রের মানুষের মতো হয়ে ওঠার মধ্য দিয়ে এই গল্পের সঙ্গে, অর্থাৎ এই গল্পে মায়ায় মমতার মধ্যে একাত্ম হয়ে যাওয়ার ফলে অযান্ত্রিক একটা মানুষ হয়ে উঠেছে। আচ্ছা, গল্পটির মানবিক আবেদন কি হবে? গল্পটির মানবিক আবেদন, মানবিক আবেদন মানে মানুষের মতো একটা আবেদন দিয়েছে। জগদ্দলকে নিয়ে সবাই ব্যঙ্গ বিদ্রুপ করে, অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এটা হবে না। এটা হবে, দেখি। জগদ্দল রূপে মানুষ হয়ে উঠেছে। আচ্ছা, জগদ্দল মানুষ হয়ে উঠেছে মানুষ একাত্ম হওয়ার মধ্যে দিয়ে। তাহলে আমরা দেখব জগদ্দলের সঙ্গে বিমলের যে চরিত্রটা রয়েছে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এই আত্মিক সম্পর্ক, আত্মায় আত্মায় যে সম্পর্ক মিলন, সেটা সেই যন্ত্রের সঙ্গে তৈরি হয়েছিল। এই মিলনের মধ্যে দিয়ে সে আসলে মানুষ হয়ে উঠেছিল। বেশ, ঠিক আছে, গটা উত্তর হবে এটাও। বিমলের ফোর্ড গাড়িটি কত বছরের সঙ্গে ছিল? হুম, কয়েকটা। হ্যাঁ, জগদ্দল মানুষ 21 এটা। হ্যাঁ, যন্ত্রটিকে নতুন করে সজীব করে তুলেছে। না, দেখো, যন্ত্রটিকে সজীব করে তুলেছে। যন্ত্রটিকে সজীব কখন করে তুলেছে? যখন তার যে সঙ্গে একটা একাত্মবোধ জেগেছে, তার সঙ্গে একটা অনুভূতি জড়িত, আবেগ জড়িত হয়েছে, তারপরেই তো সজীবতাটা পেয়েছে। অতএব মূল কাজটা তো এটাই, মূল কারণটা তো এটাই। এটা তো একেবারে গৌণ হয়ে গিয়েছে। মায়া মমতায় জড়িত না হলে তো এটা সজীবতাটা, সেই ফিলিংস, অনুভূতিটাই আসবে না। ওকে। আচ্ছা, 23 নাম্বারে ডাইরেক্ট প্রশ্ন করেছে, বলো। বলো, কি কিছু বলতে চাইছিলে? 15 বছর, এটা তো ডাইরেক্ট প্রশ্ন, ওখানে 15 দেওয়াই আছে। বেশ, তারপরে ঠং ঠং ঠোকাং ঠোকাং আওয়াজে বিমলের মনে হয়েছে। কি মনে হয়েছে? ঠিক। আর গল্পটা দেখছি না, ডাইরেক্ট প্রশ্ন প্রায় এটাও, যে জগদ্দলকে ভেঙে ফেলা হয়েছে, হবে না। জগদ্দলের উপর ঢিল মারা হয়েছে, এটা হবে না। জগদ্দলের সমাধির খনন করা হচ্ছে। ওখানে কম্প্রিহেনশনে পড়লে আমরা বুঝতে পারবো সমাধি খননের চেষ্টা করা হচ্ছে এই শব্দগুলোর মধ্যে দিয়ে। আচ্ছা, বিমলের জগদ্দল হলো, বিমলের জগদ্দল কাকে বলা হচ্ছে? গাড়ি, ট্যাক্সি, ভাঙাচোরা অযান্ত্রিক, সাবেক আমলের ফোর্ড। গুড। ঘ, একটি সাবেক আমলের ফোর্ট। সাবেক মানে অনেক দিনের পুরনো একটি। অভিভাবকদের, এটা প্যাডাগজিক্যাল কোশ্চেন, অভিভাবকদের ভাষা বলতে কি বোঝায়? অভিভাবকদের ভাষা বলতে কি বোঝায়? অভিভাবক বলতে আমরা ইংরেজিতে গার্জিয়ান বলছি, বা যারা শিশুদেরকে গাইড করে, কোনটা হতে পারে? ডাইরেক্ট, বাস, বেশ, ঠিক আছে। ঘ দেখি আমরা, অভিভাবকদের মুখের ভাষা। অভিভাবকদের মুখের ভাষা হলেই যে তাকে ভাষা বলবো, সরাসরি সেভাবে বলা যায় না। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকের সৌহার্দ্যপূর্ণ ভাষা, সৌহার্দ্যপূর্ণ ভাষা তো থাকেই। অভিভাবক রূপে যে ভাষা শিশুদের শেখায়, অভিভাবক রূপে যে কেউ অভিভাবক হয়ে গেল আর সে ভাষা শিখিয়ে দিল, সেটা তো আমরা সরাসরি অভিভাবকদের ভাষা বলতে পারি না। বলতে পারি ভিন্ন ছান্দিক এবং সহানুভূতিপূর্ণ ভাষা। অর্থাৎ যারা, একটা শিশু রয়েছে, শিশুদেরকে সঠিক নির্দেশ দেওয়ার জন্য বা সঠিক কিছু করার জন্য বা কোনো কিছু করানোর জন্য একটা বেশ সুন্দর করে যে তাদের আবেগ মিশিয়ে যদি গাইড করে, কিছু বলতে চায়, তাহলে সেই বলাটাই আসলে হবে অভিভাবকদের ভাষা। যে কেউ হতে পারে, এখানে শুধু অভিভাবকরা, বাবা মারাই নয়, সেখানে শিক্ষক হতে পারে, রাস্তায় চলতে চলতে অন্য কেউ হতে পারে, যে এদিকে যাবি না রে, এদিকে কিছু মানে বিপদ আছে, কোনো বিপদ হয়ে যেতে পারে,
তো সে যদি সুন্দরভাবে তাকে বোঝানোর মধ্যে দিয়ে সেই কথাগুলো বলে, তখন সেই ভাষাটাকেই আমরা বলবো অভিভাবকদের ভাষা। উত্তর হবে ঘটা। বেশ। মূল্যায়ন, মূল্যায়ন বলতে ইভালুয়েশনের কথা বলা হচ্ছে। মূল্যায়ন সম্পর্কিত নিম্নলিখিত কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? হয়তো সবগুলোর মধ্যে একটা মাত্র সঠিক নেই। তো আমরা দেখছি শিশুর আচরণের সামগ্রিক বিচার বিবেচনার মান নির্ধারণ করার কৌশল হলো মূল্যায়ন। হ্যাঁ, ঠিকই। আচরণের সামগ্রিক বিচার বিবেচনা করার জন্যই আমরা মূল্যায়ন করে থাকি, ইভালুয়েশন করে থাকি, এক্সামিনেশন করে থাকি, টেস্ট করে থাকি। দেখো, টেস্টের বাংলা হচ্ছে অভিক্ষা, এক্সামিনেশনের বাংলা হচ্ছে পরীক্ষা, ইভালুয়েশনের বাংলা হচ্ছে মূল্যায়ন। যেটা বেশ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ সেই ইভালুয়েশনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে এটা সঠিক। শিক্ষণ ও শিক্ষণের গতি নির্ণায়ক ব্যবস্থা হলো মূল্যায়ন। শিক্ষণ, হ্যাঁ, মূল্যায়ন এমন একটা জিনিস, সেখানে শুধু শিক্ষণকে নির্ণয় করে না বা তুল্যমূল্য বিচার করা হয় না, সেখানে শিক্ষকেরও তুল্যমূল্য বিচার করা হয়ে থাকে। শিক্ষকও কিভাবে পড়াচ্ছে, সেটা কতটা ইফেক্টিভ, সক্রিয়ভাবে তাদের কাজে লাগছে, সেটাও কিন্তু মূল্যায়নের মাধ্যমে বোঝা যায়। অতএব এটাও সঠিক। শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের মধ্যে সহযোগিতাপূর্ণ প্রচেষ্টা রচনাকারী ব্যবস্থা হলো মূল্যায়ন। হ্যাঁ, সঠিক। শিক্ষার্থী শিক্ষক অভিভাবকদের মধ্যে একটা সহযোগিতাপূর্ণ বা মাধ্যম হিসাবে কাজ করে মূল্যায়ন। অর্থাৎ মূল্যায়নে এমন কিছু বিষয় থাকে যা সে অভিভাবকদের মধ্যে থেকেও পরামর্শ নেওয়া হয়ে থাকে। পরামর্শ নিয়ে তারপরে একজন শিক্ষার্থীর কতটা বিকাশ হয়েছে সেই সম্পর্কে সিদ্ধান্ত বা পরিমাপ করা হয়ে থাকে। অতএব আমরা দেখছি এই বাক্যটিও রাইট হয়েছে, সঠিক হয়েছে। মূল্যায়ন সংশোধনাত্মক প্রতিক্রিয়া যার দ্বারা শিক্ষার্থীর কাম্য সামর্থ্য অর্জিত হয় এবং কৃতিত্ব বা পারদর্শিতা অর্জন করা হয়। বা হ্যাঁ, মূল্যায়ন সংশোধনাত্মক একটি প্রতিক্রিয়া। আচ্ছা, এইখানে ভুল হয়েছে। দেখো, এখানে সংশোধনাত্মক প্রতিক্রিয়া নয়, আসলে এটা হচ্ছে একটা প্রক্রিয়া, ফিডব্যাক নয়, এটা একটা প্রসেস। তো মূল্যায়ন সংশোধনাত্মক একটা প্রক্রিয়া যার দ্বারা শিক্ষার্থীর কাম্য সামর্থ্য অর্জিত হয়, মানে যেটা সে জ্ঞান অর্জন যে করতে চেয়েছে সেটা অর্জন করতে পারে এবং কৃতিত্ব বা পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়। তাহলে এটা ভুল হয়েছে একটা শব্দের কারণে, আসলে প্রতিক্রিয়া নয়, প্রক্রিয়া হবে। অতএব উত্তর হবে ঘটা। ওকে, বেশ। শোনা যাচ্ছে আমার কথা? বেশ, চলো 28 নাম্বার প্রশ্নটা রয়েছে। যে পদ্ধতিতে একজন শিক্ষার্থীর কাছে দক্ষতা এবং ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। যে পদ্ধতিতে একজন শিক্ষার্থীর দক্ষতা, ব্যবহারিক শিক্ষা, প্রয়োগমূলক যেটা, সেই শিক্ষা দেওয়া হয়, শিক্ষণ হবে। আচ্ছা, দেখো, তাহলে আমরা একটু আত্মীকরণ মানে সেটাকে গ্রহণ করে নেওয়া, নিজের কাছে একেবারে রেখে দেওয়া। শিখন বলতে বোঝানো হচ্ছে মডিফিকেশন অফ বিহেভিয়ার, যাকে বলা হয়। দক্ষতা বলতে হচ্ছে কোনো কিছু করার একটা ক্ষমতা। যুক্তিমূলক সিদ্ধান্ত বলতে বোঝায় যৌক্তিক, অর্থাৎ কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আর কোনো বিষয়ে যৌক্তিকতার মাধ্যমে এসে যায়, কার্যকারণের মধ্যে দিয়ে এসে যায়। তাহলে আমরা দেখছি যে পদ্ধতিতে একজন শিক্ষার্থীর কাছে দক্ষতা এবং ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়, দক্ষতা এবং ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়ে থাকে। বেশ, ঠিকই আছে, শিখন হবে। গুড, তো অনেকটা শিখে গেছো। 29 নম্বরে ভাষার বোধ পরীক্ষণ। এতক্ষণ ধরে আমরা যে পদ্য এবং গদ্যগুলো করে আসলাম, এই পদ্য এবং গদ্যগুলোর পরিপ্রেক্ষিতে যে 5টা করে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই উত্তর দেওয়ার
বা পরীক্ষা নেওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে এখানে বোধ পরীক্ষা, অর্থাৎ জানা বিষয়ের মধ্যেই কতটা নিজেদের বোধগম্যতাটা রয়েছে সেই বোধগম্যতাটা পরীক্ষা করা হয়ে থাকে। তাহলে ভাষার বোধ পরীক্ষণ হলো, এই বোধ পরীক্ষণটা কি কারণে প্রয়োজন? মনসমীক্ষণের কারণে, ভাবের আদান প্রদানের কারণে, না মনসমীক্ষণ সবগুলি হবে? আচ্ছা দেখো, সুষ্ঠু শিক্ষাদান বলতে বোঝানো হচ্ছে যাতে অস্থিরতা না থাকে, একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতির মধ্যে দিয়ে একটার পর একটা বা ধারাবাহিকভাবে কোনো বিষয় খুঁজে বের করে উপস্থাপন করা, একটা সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে শিক্ষাদান করা। ভাবের আদান প্রদান করতে যা কিছু আছে সে একটা প্রশ্ন করেছে আরেকটা উত্তর দিয়েছে, অর্থাৎ একজন আরেকজনের মধ্যে কথোপকথনের মাধ্যমে ভাবের আদান প্রদান হয়েছে। মনসমীক্ষণ বলতে বোঝানো হয়েছে এখানে মনের সমীক্ষণ, মনের উপর নির্ভর করে মনের পরিবর্তন, আচরণের পরিবর্তন, এই ধরনের এখানে ভাব প্রকাশ হচ্ছে। তো এই তিনটার মধ্যে কোনটা হবে, কিংবা সবটা হতে পারে? এখানে সুষ্ঠু শিক্ষাদানই উত্তর হবে, অর্থাৎ সুষ্ঠু শিক্ষাদান ধৈর্য ধরে এই যে বোধ পরীক্ষাটা হচ্ছে, কতটা বোধ আছে তার পরীক্ষার মাধ্যমে কতটা সে প্রয়োগ করতে পারবে সেটাকে যাচাই করা হচ্ছে, তার জন্য ভাষার বোধ পরীক্ষা করা হয়ে থাকে। বেশ, 30 নাম্বার, ভাষার উন্নতি মানে, যদি ভাষার উন্নতি করি আমরা, সেই ভাষার উন্নতি বলতে সমাজের উন্নতি বলবে, না বাণিজ্যের উন্নতি, না ব্যক্তির উন্নতি, না বুদ্ধির উন্নতি? সমাজের উন্নতি। আচ্ছা, এটা উত্তরটা সরাসরি বলে দিই, ব্যক্তির উন্নতি হবে। ভাষা একটা একটা ভাষা যদি আমি মানে উন্নতি করি, সাপোজ বাংলাভাষী এলাকায় উড়িয়া ভাষার উন্নতি করে দিলাম, উন্নতি করে দিলে সেখানে কিন্তু সমাজের উন্নতি হবে না, কোনো মতেই সম্ভব না। কিন্তু ওই বাংলাভাষী এলাকায় যদি আমি মানে উড়িয়া ভাষায় প্রয়োগ করে দিই, সেখানে কিন্তু ওই বাংলাভাষী মানুষটা সহজে শিখেও যাবে, তার একটা আলাদা দক্ষতা তৈরি হবে, অর্থাৎ ব্যক্তিটারই উন্নতি হচ্ছে। তখন ব্যক্তিটাকে কেন্দ্র করে সমাজের উন্নতি হবে, বাণিজ্যের উন্নতি হবে, তার বুদ্ধির উন্নতি হবে, কিন্তু তার কেন্দ্রে থাকছে ব্যক্তি। ওকে, বেশ, আশা করি মোটামুটি কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা কমসে কম আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে নিশ্চয়ই? বেশ বেশ, চলো তাহলে দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষার্থীকে শিক্ষক মহাশয় বাংলা ভাষা ব্যাকরণের সন্ধি শেখানোর মাধ্যমে। আমার মনে হচ্ছে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এটা সাজানো হয়েছে যে সন্ধি শেখানোর মাধ্যমে একজন শিক্ষক মহাশয় আসলে কি শেখাতে চাইছেন। এখানে বাক্যের গঠন শেখাবেন, না বাক্যের মধ্যে সৌন্দর্য আনয়ন করাবেন, না ধ্বনির ব্যবহার শেখাবেন, না রুচিবোধ গঠন করাবেন? দেখো এখানে প্রশ্নটার উত্তর কি কি আচ্ছা বলে দিই যে সন্ধি কি কাজে ব্যবহার হয়, সন্ধি কেন প্রয়োজন, ওই ধরনের উত্তরগুলোকে এখানে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন বানানো হয়েছে। ওকে, তাহলে আমরা দেখছি সন্ধি আমরা কেন পড়ি। সন্ধি আমরা সৌন্দর্য হতে পারে, দুইটা বর্ণ একসঙ্গে যুক্ত করে এটা সৌন্দর্য আনানোর চেষ্টা করছে। আর কি করতে পারি, আর কি করি? আচ্ছা দেখো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ধ্বনির ব্যবহার শেখাবেন। ওকে, ধ্বনির ব্যবহার কেন, একটা ধ্বনির সঙ্গে আরেকটা ধ্বনি যুক্ত করার পরে সৌন্দর্য আসে কি আসে না, ওটা কিন্তু একেবারেই অ্যাডিশনাল হিসাবে অপশনাল হয়ে আছে। কিন্তু প্রাথমিক দিক থেকে আমরা যখন একটা অ মিলে বলছি আ,
অ এর সঙ্গে অ মিলে যখন আমরা বলছি আ, তখন আমরা কিন্তু ধ্বনিরই ব্যবহার শেখাচ্ছি। অতএব উত্তর হচ্ছে এখানে ধ্বনির ব্যবহার শেখাবেন। বেশ, চলো দ্বিতীয় প্রশ্নে, মুখ্য ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো, দেখো মুখ্য ভাষা কাকে বলছি, প্রথম প্রশ্ন এটাই জাগে যে একটা ভাষা হিসেবে আমরা সাধারণত পড়ি একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা সহজাত হয়ে থাকে, সেই সহজাত, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা অর্জিত হয়ে থাকে। এই সহজাত যে ভাষা, মায়ের ভাষা দিয়ে সহজাতভাবে আমরা ভাবের আদান প্রদান করে থাকি, সেই ভাষাটাকেই আসলে মুখ্য ভাষা বলা হয়। আর অর্জিত ভাষাটাকে গৌণ ভাষা বলা হয়ে থাকে। সেই মুখ্য ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি হতে পারে? সামাজিক সামাজিক বোধ। আচ্ছা, এখানে মূল্যবোধ সৃষ্টি করা। আচ্ছা দেখো তো, মূল্যবোধ কাকে বলে আমি যদি বলি, একটু বলো তো, কেউ কেউ বলতে পারবে কি না? মূল্যবোধ কাকে বলে? কোন জিনিসটাকে মূল্যবোধ বলা হয়ে থাকে? আচ্ছা, তোমরা মূল্য দেওয়া, মূল্য মানে দাম আসলে, হয় না? আচ্ছা, যদি আমি বলি একটা মানুষের দাম কত টাকা হতে পারে, বা মানুষের দাম কোনটা? আমরা যে মানুষ, যেমন একটা কলমের দাম, যখন কলমটা নিতে যাই কলমের দাম 3 টাকা, তিন তার মূল্য থাকলো। একটা মানুষের মূল্য কি, কোন কোনটার উপর নির্ভর? মনুষ্যত্ব। বেশ, মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব বলতেই আমরা বোঝাচ্ছি এখানে এই সব গুণাবলীগুলো, হয় না, হয় কি না? যত ধরনের গুণাবলী আছে, দয়া, মায়া, সহানুভূতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক, সবগুলোকে মনুষ্যত্ব বলছি। তাহলে আমাদের মনের মানে মানুষের ভিতরে থাকা দয়া, মায়া, গুণ, মায়া, মমতা, সহযোগিতা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, যা কিছু আছে প্রত্যেকটাকে মিলে যখন আমি একটা মানুষকে বলি, বাহ এ খুব ভালো, যেমন এপিজে আব্দুল কালাম রয়েছে, তার পাশাপাশি আমাদের সঙ্গে যদি তার তুলনা করি, তাহলে তার দাম বেশি। কেন তার দাম বেশি? তার সেই সব মূল্যবোধ বা মনুষ্যত্বটা বেশি রয়েছে আমাদের থেকে, তাহলে তার দাম বেশি, তার মূল্য বেশি। তো সেই জায়গায় আমাদের মুখ্য ভাষা, ভাষা যে পড়ে থাকি, সেই ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্যই হলো মূল্যবোধ সৃষ্টি করা, যত ধরনের অনুভূতিগুলোকে আছে সেগুলোকে জাগিয়ে তোলা। যখন এই মূল্যবোধগুলো জাগবে, তখন জাতীয় চেতনা অটোমেটিক আসবে, সামাজিক বোধ আসবে, আর মূল্যবোধ চর্চার সময় তো জ্ঞান চর্চা হচ্ছে। ওকে, বোঝা গেছে আশা করি। হুম, সামাজিক মূল্যবোধ সৃষ্টির মধ্যে দিয়েই সামাজিক বোধ সৃষ্টি হচ্ছে। মূল্যবোধ কখন পড়াচ্ছে? একটা ছোড়া যখন পড়াচ্ছি, যেমন ওই যে আহ, একটা কবিতা যেরকম কি কুসুম কুমারীর কবিতাটা রয়েছে না, বা সুনিমল বসুর যে কবিতাটা রয়েছে, তোমার আকাশ থেকে, আকাশ আমায় শিক্ষা দিল। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা শেখাচ্ছি, আসলে ওকে বলছি না যে তোমার মূল্যবোধ জাগরণ করো, অজান্তেই ক্লাস 5 পর্যন্ত অজান্তেই তাকে আমরা মূল্যবোধের শিক্ষা দিয়ে চলেছি। আমরা জানছি কিন্তু তারা কোনোভাবে জানছে না। ওই যে আমরা সকাল ইয়েতে দ্বিতীয় ভাগে যখন পড়েছি, সকাল কি যেন কাননে তর্কালঙ্কারে ছিল যে কাননে কুসুম কলি ফুটিল, সকালে উঠিয়া, হ্যাঁ হ্যাঁ ঠিক, পাখি সব করে রব রাত্রি পোহাইল, কাসুম, যে এই ধরনের, বা ঈশ্বরচন্দ্রের দ্বিতীয় ভাগের মধ্যে দিয়ে গুরুজনদের শ্রদ্ধা করা, অমুক করা, তমুক করা, কানাকে কানা বলিও না, এই ধরনের যে আমরা কবিতাগুলো দিয়ে পড়িয়েছি, এগুলোর মাধ্যমে আসলে জাতীয়তাবাদ বা সামাজিক বোধ সৃষ্টি হয় না। কুসুম কুমারীর যে কবিতাটা রয়েছে, এগুলোর মধ্যে দিয়ে আসলে মূল্যবোধই সৃষ্টি করা হচ্ছে। ওকে, আশা করি বোঝা গেছে বিষয়টা। বেশ, চলো তৃতীয় প্রশ্নে সাজানো হয়েছে পাঠ কয় প্রকার। পাঠ হলো 2 প্রকার। ওকে, সরাসরি উত্তর বলছি,
পাঠ হলো দুই প্রকার, আগেও বলেছি, আজকে বলেছি, সরব পাঠ, নীরব পাঠ। সরব পাঠে জোরে জোরে উচ্চারণ করা হয় উচ্চারণ ত্রুটি দূর করার জন্য, বিশেষত প্রাথমিক স্কুলে সরব পাঠ দেওয়া হয়ে থাকে, এবং নীরব পাঠ নীরবে করা হয়ে থাকে, বিশেষত উচ্চ শিক্ষা গ্রহণের জন্য এই নীরব পাঠের ব্যবস্থা করা হয়ে থাকে। ঠিক। নেক্সট কোশ্চেন, 4 নাম্বার, ভাষার দক্ষতা গড়ে ওঠে, অর্থাৎ একটা ভাষা দক্ষতা অর্জন করার জন্য কি করা প্রয়োজন? সক্রিয় প্রচেষ্টার প্রয়োজন, না নিষ্ক্রিয় প্রচেষ্টার প্রয়োজন, না অভিধান পড়তে হবে, না উচ্চারণ জ্ঞান অর্জন করতে হবে? কোনটা করলে আমাদের ভাষার দক্ষতাটা বাড়বে? অভিধান পড়লে। যা তোমাকে যদি সেই চলন্তিকা অভিধান ধরিয়ে দিই যে পড়ো, এই যে বড় বড় ডিকশনারিগুলো আমরা ইউজ করি ইংরেজির জন্য, ডিকশনারিগুলো তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। তোমাদের কি ভাষার দক্ষতা তৈরি হয়েছে? উচ্চারণ জ্ঞান, সেই অ্যাসেন্ট গুলো বা প্রোনাউন্সিয়েশন গুলো শিখলেই হবে। যে সাপোজ ইংরেজিতে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন গুলো শিখলে, যেমন লেটার না বলে আমরা লেথা বলে দিলাম, গ্রাজুয়েশন এডুকেশন না বলে আমরা বলে দিলাম এডুকেশন, তো তাতেও আমরা কি শিখতে পারবো? দেখো, আসলে অভিধান পড়লেও হবে না। ঠিক, তোমার কাছে অভিধান আছে, যদি সক্রিয় প্রচেষ্টা না থাকে অভিধান পড়ে থাকবে মানে তোমার মাথার মানে পাশেই, উচ্চারণ তোমার খুব সুন্দর, কিন্তু তোমার যদি প্রচেষ্টা না থাকে ওই 2-3টা শব্দ শিখেই আবার চুপসে যাবে। নিষ্ক্রিয় প্রচেষ্টা থাকলে তো হবেই না। অতএব সক্রিয় প্রচেষ্টা লাগবে। আজকে 2টা উচ্চারণ, কালকে 2টা উচ্চারণ, কালকে 2-3টা অভিধান থেকে শব্দ, এভাবে নিয়ে 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 ভাষাটার দক্ষতা অর্জন করা সম্ভব হবে। ওকে, চলো নেক্সট। আমি হই খাই ভাত, আমি হই খাই ভাত, এটি ভুল বাক্য আমরা জানি, এটা যে কেউ বলবে। কিন্তু একজন নিরক্ষর মানুষ যদি বলে, তাহলে আমরা কি বলবো? যে তার কি হয়েছে? শিখনের অভাব হয়েছে, না এই শিখনের অভাব হয়েছে, না ভাষামূলক অভিযোজন করতে পারেনি, না আন্দাজে বলা শুরু করেছে? কোনটা হতে পারে বলো? ক। আচ্ছা, কয় বললে? গ হোক। আচ্ছা দেখো, শিক্ষণের যখন অভাব হবে, বলাই হয়েছে সে নিরক্ষর, সে শিখে নাই, তাকে শেখানো হয় নাই। কিন্তু শেখানো না হলেও ভাব প্রকাশের মাধ্যমে আমরা তো আদান প্রদান করতে গিয়ে আমাদের বাবা মারা যারা নিরক্ষর, কোনোদিন স্কুলে যায় নাই, তাদেরকেও যদি আমরা বলি, তবুও আমি ভাত খাই বলবে, আমি খাই ভাত হলেও একটু ভুল হলেও বলবে, তাই না? তো নিজের ভাব প্রকাশটা করবে। সেখানে তাদেরকে শেখাতে হয় না, তোমার পরিবেশ পরিস্থিতিই তাদেরকে শিখিয়ে দিয়েছে। তাহলে পরিবেশ পরিস্থিতি যখন শিখিয়ে দিয়েছে, তাহলে তারা তারা কোনোভাবে শিখে নাই, তাদের মডিফিকেশন হয় নাই। তো এখানে ভুলটা হয়েছে ভাষামূলক অভিযোজন করতে, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি থেকে তারা মানিয়ে নিতে পারে নাই। মানিয়ে নেওয়াটাকেই সাধারণত অভিযোজন বলা হচ্ছে। তারা আন্দাজে তো বলছে না, বলেনি। এখানে আসলে ভাষামূলক অভিযোজন হয়নি, বা অভিযোজনের অভাব হয়েছে। ওকে, চলো তারপরে, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে সুবিধা পাওয়া যায়। মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে সুবিধা পাওয়া যায় এই কারণে 1986-এর যে তোমার যে শিক্ষানীতিটা ছিল, জাতীয় শিক্ষানীতি, সেখানে ত্রিভাষার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এটা ইমপ্লিমেন্ট করতেই বলেছে। ত্রিভাষা, একটা আন্তর্জাতিক ভাষা, একটা মানে জাতীয় ভাষা, আর একটা আঞ্চলিক ভাষা, এই ত্রিভাষার মাধ্যমে তোমার শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। কারণ ভারতবর্ষ যেহেতু একটা মাল্টিলিঙ্গুয়াল কালচারের মধ্যে বসবাস করি আমরা, সেই হেতু 3টা ভাষার মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। তার মধ্যে যে আঞ্চলিক ভাষাটা রেখেছে, সেই আঞ্চলিক ভাষাটাকে মাতৃভাষা হিসেবে রাখা হয়েছে, এবং ক্লাস 10 পর্যন্ত বর্তমানে নতুন জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষাকে ক্লাস 10 পর্যন্ত প্রায় বাধ্যতামূলকই করা হয়েছে। তো সেই জায়গায় মাতৃভাষার মাধ্যমে যে বাধ্যতামূলক করা হলো, শিক্ষাদানের কি সুবিধা পাওয়া যাবে যদি প্রশ্ন করে? 2টা মাত্র, না 4টা, না 3টা, না অগণিত?
বলো তো কেউ। হুম। অগণিত। সত্যি সত্যি অগণিত। আসলে মাতৃভাষা যদি জানা থাকে তাহলে সহজে ভাব প্রকাশ করতে পারবে। মাতৃভাষা যদি জানা থাকে তাহলে সহজে অন্য কোনো ভাষা শিখতে পারবে, সেটা জাতীয় হোক আর আন্তর্জাতিক হোক। মাতৃভাষা কোনো কঠিন জটিল বিষয় সহজেই মাতৃভাষাতে ট্রান্সলেট করে সেটার ভাব প্রকাশ করতে পারবে। এক কথায় সর্বাঙ্গীন বিকাশ করার জন্য মাতৃভাষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতএব শিক্ষাদানের মাধ্যমে একটা অগণিত সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 6, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান যদি দিয়ে থাকি, যেমন আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি করা হয়ে থাকে যে বাংলা ভাষা ক্লাস 1 থেকে শুরু করে এমএ, মাস্টার ডিগ্রি, পিএইচডি পর্যন্ত বাংলা ভাষার উপরে জোর দেওয়া হচ্ছে। কিংবা চায়নাতে তোমরা যদি খোঁজ খবর নিয়ে দেখো, সেখানে চাইনিজ ভাষাকেই গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো ইংরেজি বা বহির্ভূত কোনো ধরনের ভাষাকে গুরুত্ব দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তার মূল কারণ হলো এই মাতৃভাষার শিক্ষা গ্রহণ করলে অগণিত সুবিধা পাওয়া যায়। অগণিত মানে যার কোনো সীমায় নেই, যা কিছু করতে চাইবে সবকিছুই প্রকাশ করতে গেলে তোমার মাতৃভাষায় সহজ হবে। অর্থাৎ একটা জাতীয় হোক আন্তর্জাতিক ভাষা শিখতে গেলেও তোমার মাতৃভাষায় ভালো জ্ঞান থাকলে সহজে শিখতে পারবে। মাতৃভাষায় যদি ব্যাকরণ ভালোভাবে জানো, ইংরেজি ব্যাকরণ সহজে আত্মস্থ করতে পারবে। এখানে যদি কর্তা কর্ম জানতে পারো তাহলে ওখানেও কর্তা কর্ম সহজে জানতে পারবে। কিংবা এমন একটা বিজ্ঞানের বিষয় রয়েছে জটিল, যেটার ক্যালকুলেশন মেলাতেই পারছো না, সেটা যদি বাংলাতে ট্রান্সলেট করে ভাবনা চিন্তা করো আধা ঘন্টা ধরে বা 1 ঘন্টা ধরে, দেখা যায় সলিউশন বেরিয়ে আসে। যে প্রসেসটা দিয়ে সলিউশনটা আসার কথা ছিল সেটা না করে একটা নতুন প্রসেস বের করে দিলে নিজের মাতৃভাষার মাধ্যমে, কিন্তু অন্য ভাষায় ভাবলে সেভাবে নতুন করে নতুন প্রসেস ভাবা সম্ভব হয় না। অতএব মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানে একটা অগণিত সুবিধা পাওয়া যায়। ব্যাকরণ শেখানোর দ্বারা ছাত্রদের কোন ধরনের উন্নতি হয়? যদি ব্যাকরণ যে শেখানো হয়, এই ব্যাকরণ শেখানোর ফলে ছাত্রদের কি ধরনের উন্নতি হয়? বাক্য গঠনের জ্ঞান। আচ্ছা, এখানে প্রথমে বলেছে সাক্ষরতা, উদ্ভাবন। সাক্ষরতা মানে অক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলা, উদ্ভাবন মানে কোনো কিছু তৈরি করা, ভাষার নিখুঁত ব্যবহার, বাক্য গঠনের জ্ঞান। দেখো, এই দুইটার মধ্যেই রাইট হওয়া উচিত। আমরা জানি হ্যাঁ, ব্যাকরণ শেখানোর জন্য শেখানো হয়, মানে আমরা শিখিয়ে থাকি ভাষাকে শুদ্ধ বিশুদ্ধভাবে ব্যবহার করার জন্য। ভাষাটা যাতে কোথাও ভুল না হয়। আমিও যে কথা বলছি, বলতে বলতে কোথাও কোথাও ভুল বাক্য উচ্চারণ করে ফেলছি, একটু একটু হলেও ভুল উচ্চারণ হচ্ছে। হুম। বা যখন ওই যে বাক্যগুলো উচ্চারণ করলাম, আকণ্ঠ পর্যন্ত পান করেছি, যে ওই ধরনেরও মাঝে মধ্যে উচ্চারণ হয়ে যাচ্ছে, তখন যদি আমার পুরো তোমার ব্যাকরণগত একেবারে জ্ঞান শুদ্ধভাবে থাকে, তখন নিখুঁতভাবে থাকে, তখন কিন্তু সেভাবে ভুল হবে না। ওকে। তো বাক্য গঠনের জ্ঞান তো আমরা জানি, করি, কিন্তু নিখুঁত জ্ঞান হয়ে গেলে তো বাক্য গঠনের জ্ঞান ওখানে হয়েই গেল, ওখানে থাকছেই। অতএব উত্তর হবে ভাষার নিখুঁত ব্যবহার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ভাষার উন্নতির ক্ষেত্রে ব্যাকরণ পড়ানোর পদ্ধতি। ব্যাকরণ পড়ানোর পদ্ধতি, ভাষার উন্নতি ক্ষেত্রে ব্যাকরণ পড়ানোর পদ্ধতি। দেখো, ব্যাকরণ পড়ানোর পদ্ধতি সাধারণত দুইটা পদ্ধতি। আমি উত্তরটা ডিরেক্ট বলে দিচ্ছি যে অবরোহ এবং আরোহ, এই দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। অর্থাৎ উত্তর এখানে উভয়ই হবে। অবরোহ এবং আরোহ পদ্ধতি দুটি হলো লজিক্যাল, ফিলোসফি থেকে নেওয়া হয়েছে। ফিলোসফিক্যাল তোমার পদ্ধতি, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ ইংরেজিতে বলছে। তোমাদের ক্লাস 12-এ যদি ফিলোসফি থেকে থাকে তাহলে এই দুইটা পদ্ধতির সঙ্গে পরিচিত আছো। তো এখানে অবরোহ পদ্ধতি বলতে বোঝানো হচ্ছে, এখানে যদি আমি বলি সূত্র থেকে উদাহরণ, খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আর আরোহ বলতে তার উল্টাটা, উদাহরণ থেকে সূত্র। ব্যাকরণকে একটা নিরস, শুষ্ক, বোরিং, কঠিন, জটিল একটা পাঠ মনে করা হয়। এই নিরস, শুষ্ক, জটিল বিষয়টাকে সহজ করার জন্য সাধারণত আরোহ পদ্ধতিকেই অবলম্বন করা হয়। হুম।
আরোহ পদ্ধতিকে অবলম্বন করে বিশ্লেষণ করা হয়ে থাকে। যেমন আমি যদি কোনো সন্ধি পড়াই, সন্ধি পড়ানোর সময় দেখে দিই, প্রথমেই একটা উদাহরণ টেনে দিলাম, হিম যোগ আলয়, এইভাবে উদাহরণ টেনে লিখে দিলাম হিমালয়। তারপরে বললাম এখানে অ আছে, এখানে আ আছে, এই দুইটা মিলে এখানে আ হয়েছে। তো দেখো তাহলে সূত্রে আসলো অ আর আ মিলে তৈরি হলো আ। অতএব আমরা জানি বর্ণ অ আর আ মিলে সন্ধির ক্ষেত্রে আ তৈরি হয়। তাহলে দেখা গেল প্রথমে আমরা উদাহরণ টেনেছি, তারপরে সূত্রে এসেছি। অতএব এই পদ্ধতিটাকে, ব্যাকরণের এই শেখানোর পদ্ধতিটাকে বলা হচ্ছে আরোহ পদ্ধতি। কিন্তু এমন কতগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো সরাসরি উদাহরণের মধ্যে দিয়ে তোমার উদাহরণের মধ্যে দিয়ে সেগুলো সিদ্ধান্তে যাওয়া কষ্টকর হয় এবং সেটা আরো বেশি জটিল হয়ে দাঁড়ায়। তখন অবরোহ পদ্ধতির অবলম্বন করা হয়। তখন করা হয় কি, এই সূত্রটাকে উল্লেখ করে দিয়ে তারপরে উদাহরণে গিয়ে বুঝিয়ে দেওয়া হয়, সেই দিক থেকে সহজ করে নেওয়ার চেষ্টা করা হয়। এই জন্য উত্তর হবে এখানে উভয়ই, দুটার মাধ্যমেই পড়ানো হয়, অর্থাৎ যখন যেভাবে যেখানে সুবিধা এবং সহজ হবে সেই তার উপর নির্ভর করে করা হয়ে থাকে। আচ্ছা, এটার উত্তর সেভাবে অপশন দেওয়া হয়নি। 9 নম্বর প্রশ্নে বলেছে যে ভাষা শিক্ষার ক্ষেত্রে মনিটরিং কথার অর্থ। মনিটরিং ইংরেজিতে শব্দ, এটা মনিটরিং, এটার বাংলা সেভাবে পরিভাষা তৈরি হয়নি এখন অবধি। তদারকি করা বলা যেতে পারে, তদারকি করা যদি আমরা বলি। কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে কি অর্থে ব্যবহার হতে পারে, আমি অপশন হিসাবে বলবো যে শিক্ষক মহাশয় নির্দিষ্ট পদ্ধতিতে ভাষা শিক্ষণ, নির্দিষ্ট ভাষার স্বচ্ছন্দ ব্যবহার, নিখুঁতভাবে ভাষা শিক্ষার জন্য ব্যাকরণ ব্যবহার, না ভাষা শিক্ষার জন্য বিশেষ কৌশল ব্যবহার গ্রহণ করা, কোনটা হতে পারে? সংক্ষিপ্তভাবে আমি বলবো স্বচ্ছন্দ ব্যবহার। অপশন দিয়ে দিচ্ছি, নিখুঁত ব্যাকরণের ব্যবহার, ভাষা শিক্ষার বিশেষ কৌশল ব্যবহার। আচ্ছা, এই তিনটার মধ্যে কোনটা উত্তর হতে পারে বলো? ঠিক, বিশেষ কৌশল ব্যবহার করা, অর্থাৎ তদারকি করার সময় একটা বিশেষ কৌশল অবলম্বন করে সেই ভাষা শিক্ষা দেওয়া হয়ে থাকে। সাপোজ একটা ইংরেজি ভাষা বা ইংরেজি ভাষা শেখাতে যাচ্ছি, দেখা গেল আমি যেভাবে শেখাই সেভাবে স্টুডেন্ট শিখছে না, তাহলে কি করা হলো, ওই সময় তার উপর তার প্রয়োজন, আহ, বয়স, চাহিদা, এগুলোর উপর নির্ভর করে একটা কৌশল অবলম্বন করা হলো শেখানোর জন্য, একটা অন্য ধরনের তখন কৌশল অবলম্বন করা হয়ে থাকে। ওইটাকে মনিটরিং বলা হয়ে থাকে। মনিটরিং বলতে কিন্তু ওই তত্ত্বাবধান বা দেখাশোনাকেই বলে না এখানে, এখানে বিশেষ কৌশল অবলম্বন করে তদারকি করাকে বলছে। বেশ, পাঠ্যবস্তুর উপর চোখ বোলানোর প্রয়োজন। পাঠ্যবস্তুর উপর চোখ বোলাই আমরা বিশেষ করে পরীক্ষার আগে করে থাকি। এরকম পুরা বইটা দেখে নিলাম, যে এটাও পড়েছি এটাও পড়েছি, একটু দেখে নিলাম। এই যে চোখ বোলানোর কাজটা করে থাকি, এটার কারণ কি? নির্দিষ্ট তথ্য অনুসন্ধান করার জন্য, না অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় কিছু অনুসন্ধান করার জন্য, না পাঠ্যবস্তু দ্রুত পাঠের জন্য, না পাঠ্যবস্তু মনের মধ্যে ঝালিয়ে নেওয়ার জন্য, কোনটা হবে? ঠিক, চারেরটাই হবে। এটা আমরা করে থাকি যে দ্রুত পাঠের জন্য নয়, বা অপ্রাসঙ্গিক এগুলো কোনো অনুসন্ধান করার জন্যই নয়। আমরা আসলে পরীক্ষার আগে কি করি, এতদিন পড়লাম আর একটু ঝালিয়ে নিই, তো শব্দগুলো একটু মানে মনে করিয়ে নিই, সেগুলো গেঁথে থাকুক, আশা মাত্রই আমরা দিয়ে ফেলব। বেশ, ভাষা শেখানোর ক্ষেত্রে প্রচেষ্টা ও ভ্রান্তি, এটা একটা থিওরির মতো হয়ে যায়, যে চেষ্টা এবং কি হবে শিক্ষণের অঙ্গ। ঠিক, এটা থিওরিটিক্যালের দিক থেকেই পাওয়া যাচ্ছে। গুড, শিক্ষণের অঙ্গ হয়েছে। আচ্ছা, ভাষা শিক্ষার্থীদের সেলফ কনফিডেন্স বাড়ানোর উপায় কি বলতো?
কি কি উপায় হতে পারে সেলফ কনফিডেন্স বাড়াতে গেলে? জেনুইন কারণগুলো বলো তো, কিভাবে আমরা একজন শিক্ষার্থীর সেলফ কনফিডেন্স বাড়াতে পারি শিক্ষাকে শ্রেণীকক্ষে গিয়ে? সেলফ স্টাডি। সেলফ স্টাডি আমরা শ্রেণীকক্ষের কথা বলছি, ভাষা শিক্ষার্থীদের, ওকে, যাদের ভাষা শিক্ষা দিচ্ছি। সেলফ স্টাডি, আর কি বলো তো? পাঠ্যবস্তু পড়ানোর মাধ্যমে আমরা বলো বলো কি বলতে চাইছিলে? বলো। আমি কয়েকটা লিখে চলছি, তাছাড়া বলো কয়েকটা। সময়, সময়ানুবর্তিতা। সময়ানুবর্তিতা, আর কি হতে পারে? আর কেউ কিছু বলতে পারলে না? আচ্ছা দেখো, সেলফ স্টাডি, হুম, বিষয় উপস্থাপনা। আচ্ছা, বুঝিয়ে বলা, বিষয় বুঝিয়ে বলা। আচ্ছা। দেখো, ভাষা শিক্ষার্থীদের সেলফ কনফিডেন্স আসলে যেমন ইংরেজি ভাষার ক্ষেত্রে আমাদের ভিতরে অনেক স্টক রয়েছে। অনেকে মনে করে, একটা কোন গবেষণায় যেন পাওয়া গিয়েছে, প্রায় ৩,৫০০-এর মতো যদি ওয়ার্ড থেকে যায়, তাহলেই নাকি ভাষা মানে বলা যায়, ভাব বিনিময় করার মতো হয়ে যায়। ইংরেজিতে যেরকম আমাদের ৩,৫০০-এরও বেশি শব্দ আছে প্রত্যেকের কাছে, তা সত্ত্বেও কিন্তু আমরা ইংরেজিতে ভাব বিনিময় করতে পারি নাই, সেলফ কনফিডেন্সটা আমাদের তৈরি হয় নাই। তো সেলফ কনফিডেন্স দিয়ে তো আমাদের তাহলে ভাষা শিক্ষার্থীর উপায় হয় না। উম, তো সেখানে বস্তু পড়ানো, আমরা অনেক পাঠ্যবস্তু পড়েছি, ক্লাস 5 থেকে বিএ, এমএ, এমএ, পিএইচডি পর্যন্ত পাঠ্যবস্তু পড়তে পড়তে অভ্যস্ত হওয়া সত্ত্বেও আমরা একটা ভাষা শেখার জন্য সেলফ কনফিডেন্স জোগাড় করতে পারি নাই। ঘন ঘন পরীক্ষার ব্যবস্থা করে এটা তো সম্ভবই না, মুখস্থ করে ঢেলে দিলেই প্রশ্নের উত্তর দিয়ে এসে যেতে পারি। কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে, কঠোর নিয়ম শৃঙ্খলা হলে তো ভাষা শেখাই যাবে না, সেখানে সেলফ কনফিডেন্স আরও নিচের দিকে চলে যাবে। যেখানে নিয়ম শৃঙ্খলা বেশি ওখানে আমরা যাবই না সেরকমভাবে, বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। প্রশ্ন করার উৎসাহ দিয়ে। এবার প্রশ্ন করার উৎসাহ দিয়ে এটা যদি আমি করি, যে এখন এই মুহূর্তে পড়াতে পড়াতে গিয়ে তোমাদের বললাম যে হ্যাঁ, ভুল হোক কোনো অসুবিধে নেই, বলো, একটা প্রশ্নের উত্তর দাও, এটা কি হবে, হ্যাঁ, একটা বাক্য গঠন করে ফেলো, হ্যাঁ ঠিক আছে, সাবজেক্ট প্রেডিকেট কিচ্ছু হয়নি তো, ঠিক কোনো অসুবিধা নেই, বলতে থাকো বলতে থাকো। এই যে বলতে থাকো বলতে থাকো যখন বলছি, ভুল হতে হতে আপনার থেকে কি হয়, শুধরে যায়। তখন নিজের মধ্যে একটা, না রে এইভাবে বললেও বলা যায় তো, ভাব বিনিময় হয় তো, ঠিক আছে। এই যে ধীরে ধীরে নিজের মধ্যে একটা যে কনফিডেন্স, আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, এটা প্রশ্নকর্তার মধ্যে দিয়ে, করার মধ্যে দিয়েই। হুম। হ্যাঁ, সাহস জোগানো, ওই আত্মবিশ্বাস জোগানো মানে সাহস জুগিয়ে যাচ্ছে, উৎসাহিত করা। হ্যাঁ, তো এটা বিশেষ করে, তাহলে এটা উত্তর হতে পারে প্রশ্ন করার উৎসাহ দেওয়ার মাধ্যমে, যে করো করো করো, চলো, ভুল হচ্ছে তো কি হচ্ছে, চলো করতে থাকো। আসলে জ্ঞান অর্জন করা হয় এই ভুলের মাধ্যমে, যেটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডের ব্যবস্থাটা করা হয়েছে এর মধ্যে দিয়ে। ওকে, এগুলো বাকিগুলো হচ্ছে না। যাই হোক, একটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন এটা করেছি, যে ভাষা চর্চাই হলো শিক্ষার মাধ্যম, কারণ কি কারণে ভাষাই শিক্ষার মাধ্যম হিসাবে গ্রহণ করা হচ্ছে ভাষাকে? ভাষা ছাড়া শিক্ষা অর্জন করা সম্ভব নয়, কারণ কি? হুম, সেটাই, ঠিক, ভাষাকে দিয়ে সহজে আত্মীকরণ করা যায়, ভাষাকে দিয়ে সহজে ভাব বিনিময় করা যায়, বা নিজেকে প্রকাশ করা যায়,
এই কারণে আমি সেই ইয়েগুলো অপশনগুলো লিখিনি। অনেক অপশন হয় যেটা শুদ্ধ অশুদ্ধ বা কোনটা সঠিক নয় এইভাবে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যদি প্রশ্ন করি এটা উল্টো একটু ঘুরিয়ে দিয়ে, ভাষার প্রয়োজন কেন? কি নির্ণয় করার জন্য? হুম, তো এটার এই এটাই উত্তর হতে, ঘুরে ফিরে উত্তর হবে। আচ্ছা, লাস্ট প্রশ্ন করছি, উচ্চারণে আঞ্চলিকতা দোষ। আমাদের যেহেতু বাংলা ভাষা একেবারেই মানে ছড়িয়ে ছিটিয়ে 5টি ভাগে ভাগ হয়ে গিয়েছে, 5টি ভাগে ভাগ হয়েছে, 5টি অঞ্চলে 5 রকমের উচ্চারণ রয়েছে। হ্যাঁ, 5 রকমের উচ্চারণ রয়েছে, তাতে আমরা দেখেছি আঞ্চলিকতা রয়েছে। এই যে আঞ্চলিকতার দোষ তৈরি হয় শিশুদের মধ্যে, কারণ একটা স্কুলে সাধারণত একই ধরনের বা একই অঞ্চলের তোমার ইয়ে থাকে না, শিক্ষার্থী থাকে না। সেই শিক্ষার্থীর এখানে নানা ধরনের নানা অঞ্চলের শিক্ষার্থী থাকে। তো এই যে শিক্ষার্থীরা আসে একটি বিশেষ অঞ্চল কেন্দ্রিক হয়ে, সেখানে তাদের মধ্যে একটা আঞ্চলিকতা দোষ থাকে। যখন কেউ খেয়েছেও বলে খাইছস কেউ বলে দেয়। এই যে আঞ্চলিকতা দোষটা আছে শিক্ষার্থীদের মধ্যে, কোন পাঠের মাধ্যমে এই আঞ্চলিকতা দোষগুলোকে দূর করবে, দূর করার চেষ্টা করবে? তোমরা পাঠের নামগুলো জানো? হ্যাঁ, সরব, নীরব, সমবেত, সাধনা। সরব পাঠের মধ্যে হবে কি? বাকিরা কি বলে? সমবেত। আচ্ছা, দেখো, সাধনা বলতে আমি হয়তো কোনো এক সময় আলোচনাতেও বলেছি, সাধনা বলতে রসার সাধন করা হচ্ছে। সমবেত বলতে যৌথভাবে অনেকজন এসে একসঙ্গে উচ্চারণ করে করে করছে। নীরব বলতে চুপচাপ দেখে দেখে যাচ্ছে। সরব বলতে উচ্চারণের মাধ্যমে হচ্ছে। আসলে সমবেত এবং সরব দুটোই হবে, কিন্তু দুটো অপশন থাকলে সরব পাঠই হবে। কারণ সমবেত একসঙ্গে যুক্ত হলেও তারা জোরে জোরে উচ্চারণ করেই পড়বে। উচ্চারণ করে সেই উচ্চারণের আঞ্চলিকতা দোষটাকে দূর করা হবে, প্রকৃত উচ্চারণটাকে উচ্চারণ করা হবে। ওকে, বেশ, ঠিক আছে। তাহলে আমি ভাষা চর্চাই হলো শিক্ষার মাধ্যম। কারণ হ্যাঁ, ভাষা সঠিকভাবে এটার উত্তর হবে যে শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতির জন্য, সর্বাঙ্গীন উন্নতির কারণে ভাষাকেই শিক্ষার মাধ্যম করা হয়েছে। কারণ ভাষার মাধ্যমে একজন ব্যক্তির সর্বাঙ্গীন উন্নতি করা সম্ভব। সর্বাঙ্গীন মানে সব কিছু, ওই যে অগণিত, আগের প্রশ্নের আমরা পেয়েছি মাতৃভাষার মাধ্যমে একেবারে অগণিত উন্নতি সাধন করা যায়। তো এখানে সর্বাঙ্গীন উন্নতির জন্য হবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট যাকে ইংরেজিতে বলা হচ্ছে। পেডাগোগি পড়তে গিয়ে হয়তো তোমরা পাবে সেখানে। বেশ।